চুমুকে। শুভ দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন প্রতিষ্ঠাতা ও সিনিয়র সহ সভাপতি বাংলাদেশ বাসাব অ্যাসোসিয়েশন খালেদ মনসুর চৌধুরী। শুভ সকাল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি, ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। জি, বাংলাদেশের প্রথম মার্শাল পদ্ধতি হিসেবে বাসাব আপনি আবিষ্কার করেন এবং আপনি বাসাবের আবিষ্কারক। তো এই যে একটা জিনিস আবিষ্কার করা এবং তারপরে তার জার্নিটা এতদিনের সাথে পথ চলা, সেই ব্যাপারটা অবশ্যই ভালো লাগার মতো। তারপর আপনার অনুভূতি জানতে চাই। 1976-77-এর দিকে যখন আমি অনেক ছোট ছিলাম, তখন মার্শাল আর্টের প্রতি একটা অন্যরকম একটা আকর্ষণ ছিল। যেহেতু একটু ডানপিটে ছিলাম, সেই হিসাবে একটু আকর্ষণ ছিল। মারপিট বা মারামারি, দুর্দান্ত বা দুরন্ত এইসব পড়ার মধ্যে আমরা খুব ইনভলভ ছিলাম। পরবর্তীতে এই মার্শাল আর্ট আমার বাড়ি যেহেতু চিটং কক্সবাজার, বার্মা থেকে মার্শাল আর্ট তখন বিভিন্ন টিচাররা আসা শুরু করলেন। তখন আমাদের কক্সবাজারে এই মার্শাল আর্টের প্রভাব বা ইত্যাদি প্র্যাকটিস বা চলা শুরু করলো। তখন আমরা এবং আমি এটার মধ্যে ইনভলভ হওয়ার পরে পরবর্তীতে ঢাকায় এসে যখন আমি আমার এডুকেশন শিফট করলাম, ঢাকায় এসে যখন এখানে আমি স্কুলে ভর্তি হলাম, তখন জাতীয় ক্রীড়া পরিষদের কোচিং সেন্টারে আমি মার্শাল আর্ট প্রশিক্ষণের জন্য অ্যাডমিশন নেই। সেইখান থেকে আমার মার্শাল আর্টের পথচারণা শুরু। 1979 সালে যখন আমি প্রথম ব্ল্যাক বেল্ট পাই, তখন আমার একটা ধারণা, মানে আমার একটা মনের মধ্যে এই প্রতিক্রিয়া শুরু হলো যে প্রত্যেকটা আমরা যে আইটেমগুলো শিখছি, প্রত্যেকটা আইটেম কিন্তু বিদেশি। যেমন কারাতে বিদেশি বা অন্যান্য যার মার্শাল আর্টস সবগুলো বিদেশি। তো বাংলাদেশি কেন মার্শাল আর্ট নয়, বাংলাদেশি পদ্ধতি কেন নয়, ওটা একটা চিন্তা আমার মনের মধ্যে জাগ্রত হলো। আমি প্রতিনিয়ত স্টাডি করা শুরু করলাম। বিভিন্ন যারা তখন বিখ্যাত লিজেন্ড ছিল তাদের লেখা বই আমি পড়া শুরু করলাম। শুরু করতে করতে এক সময় আমি চিন্তা করলাম যে আমি একটা পদ্ধতি আবিষ্কার করব। সেই হিসাবে বাসাবটা আমি চেষ্টা করলাম। এই পর্যন্ত বাসাব চেষ্টা করে এই পর্যন্ত আমরা বাসাবকে মোটামুটি সংগঠিত করেছি। এবং বাসাব মার্শাল আর্ট অত্যন্ত কার্যকরী একটি পদক্ষেপ। যেহেতু এটা যখন আমরা প্রতিষ্ঠা করি, ধীরে ধীরে আস্তে আস্তে 1999 সালে এটা জাতীয় ক্রীড়া পরিষদ, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের আন্ডারে জাতীয় ক্রীড়া পরিষদ এটা স্বীকৃতি পায়। পরবর্তীতে আস্তে আস্তে এখন তো বাসাব সারা বাংলাদেশে ছড়ায় পড়েছে। ইভেন আমাদের বর্তমানে শ্রীলঙ্কায়, নেপাল, ইন্ডিয়াতে এবং পাকিস্তানে আমাদের কিন্তু ব্রাঞ্চ রয়েছে, এবং আরও অনেকগুলো ব্রাঞ্চ বিদেশে হওয়ার অপেক্ষায় আমরা আছি। কিন্তু আমাদের কিছু প্রতিবন্ধকতার কারণে আমরা এটা এগোতে পারছি না। পরবর্তীতে এই সবার সহযোগিতা নিয়ে বাসাব বাংলাদেশে এখন এস্টাবলিশড এবং শক্ত অবস্থানে আছে, এবং বাসাব অত্যন্ত কার্যকরী একটা পদক্ষেপ। সেই হিসাবে আমি চিন্তা করলাম আমি সেই দিক দিয়ে আমি সাকসেসফুল। জানতে চাই যে বাসাব কারা খেলেন? বাসাব প্রশিক্ষণ সাধারণত স্কুলের ছাত্রছাত্রীরা প্রশিক্ষণ নেয়। এছাড়া বাইরের, এখন তো আগে অনেকে আপনার ছিল, মানে বাইরে যেমন স্টুডেন্ট লেখাপড়া করতো না, বাইরের অনেক স্টুডেন্ট ছিল, কিন্তু এখন কিন্তু তা না। এখন ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে একদম শিশু কিশোর পর্যন্ত, কেজি পর্যন্ত লেভেলের ছেলেমেয়েরা কিন্তু বাসাব এখন প্রশিক্ষণ নেয়। তো তারা প্রত্যেকটা স্কুলে, অনেকগুলো স্কুল আমাদের তত্ত্বাবধানে পরিচালিত হয়, অনেকগুলো স্কুলে আমাদের এখন প্রশিক্ষণ চলে। আচ্ছা, বর্তমান কার্যক্রম কি আর রয়েছে? বর্তমান কার্যক্রম হলো আমাদের যে বাংলাদেশ বাসাব অ্যাসোসিয়েশন রয়েছে, তার তত্ত্বাবধানে আমরা সারা বাংলাদেশে এবং সারা সাউথ এশিয়াতে আমরা মোটামুটি একটা জায়গা দখল করেছি। সাউথ এশিয়াতে আমাদের অনেক ব্রাঞ্চেস আছে, ইন্ডিয়াতে আমাদের প্রায় 7টা মতো ব্রাঞ্চ আছে, এবং ইন্ডিয়াতে আমাদের অনেকগুলো চ্যাম্পিয়নশিপ হয়। তো শ্রীলঙ্কায় আছে, আমি তো আগেও বলেছি যে পাকিস্তানে আছে, নেপালে আছে, বাংলাদেশে আছে, আরও অনেকগুলো দেশের মধ্যে আমরা ট্রাই করছি। কিন্তু ওই আমাদের যেটা বললাম প্রতিবন্ধকতার কারণে আমরা সেটা। প্রতিবন্ধকতাগুলো কি কি রয়েছে? প্রতিবন্ধকতার মধ্যে প্রথম রয়েছে আপনার আর্থিক একটা সমস্যা রয়েছে। সরকারের তরফ থেকে আমাদের কোনো সমস্যা নেই, আমরা যদি কোনো পারমিশন যদি তাদের কাছ থেকে গভর্নমেন্ট থেকে যদি জিও চাই, ওনারা সাথে সাথে এটা আমাদেরকে দেয় এবং সেটা আমরা সহজভাবে করতে পারি। কিন্তু ওইটা ইমপ্লিমেন্ট করার জন্য তো আমাদের প্রচুর অর্থের প্রয়োজন হয়, সেই দিক থেকে আমরা একটু পিছিয়ে আছি আর কি।
আচ্ছা, এখন তো আমরা দেখছি যে আমাদের যিনি ক্রীড়ামন্ত্রী রয়েছেন উনি তো বেশ ক্রীড়া সাইডটা অনেক ভালোভাবে দেখছেন, এবং আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানও ক্রীড়া কার্ড দিয়েছেন। তো আপনাদের সাইড থেকে কি কোনো রকম উদ্যোগ আছে কিনা, বা চিন্তা ভাবনা আছে যে আপনারাও এই সেক্টরে আপনাদের কার্ডগুলো নেবেন? আমাদের বর্তমান যে আমরা খুব সৌভাগ্যবান, এখন যে ক্রীড়ামন্ত্রী রয়েছেন এই প্রথম একজন সরাসরি মাঠ পর্যায়ের খেলোয়াড় একজন আমাদের ক্রীড়ামন্ত্রী হয়েছেন। ওনার সাথে আমাদের অনেক আগে থেকেই সম্পৃক্ত। একটা জিনিস খেয়াল করবেন, উনি আসার সাথে সাথেই প্লেয়ারদের জন্য কিন্তু একটা সংস্থান করেছে। এই যে কার্ডের কথা আপনি বললেন, এই কার্ডটা হলো একটা প্লেয়ারদের পরিচিতি। যেমন এখানে একটা বিষয় যে বাচ্চারা যখন স্পোর্টসে, আমাদের মার্শাল আর্টে স্পোর্টসে যখন আসে তখন সবাই তাদের একটা প্রশ্ন যে তুমি ওখানে গিয়ে তোমার লাভ কি, তোমার তো ওখানে ফিউচার নাই, তুমি তার চেয়ে বরং লেখাপড়া করে তুমি একটা চাকরি বাকরি ম্যানেজ করো। এটা কিন্তু প্রত্যেকটা এটা কমন কোশ্চেন, এবং লাভটা কি? হ্যাঁ, কিন্তু উনি আসার সাথে সাথে আমাদের প্রাইম মিনিস্টার তারেক রহমান সাহেব উনি এবং আমাদের ক্রীড়ামন্ত্রী মহোদয় এই ধরনের একটা উদ্যোগ নিয়েছেন। এটা স্বতঃস্ফূর্তভাবে আমাদের স্পোর্টসের যে যারা খেলোয়াড় রয়েছে এবং যারা ক্রীড়ামন্ত্রী রয়েছে সবার জন্য এটা একটা বিরাট উদ্যোগ কিন্তু। এবং সেদিক দিয়ে কিন্তু আমরা আশা করছি এই কার্ড বা যে সমস্ত উদ্যোগ গ্রহণ করেছে এগুলো দিয়ে আমরা ভবিষ্যতে অনেক এগিয়ে যাব। সেই ক্ষেত্রে বাসাবো কিন্তু পিছিয়ে নেই, আমরাও অ্যাপ্লাই করেছি, দেখা যাক সামনে কি হয়। এখন তো আমরা দেখি যে ফুটবল বা ক্রিকেটে যে পরিমাণ এফোর্ট দেওয়া হয় ক্রীড়া সাইড থেকে, অন্যান্য খেলাতে কি এরকম এফোর্ট দেওয়া হয় বা এত ভাবনা চিন্তা করা হয়? এটা বলা ঠিক হবে না। ফুটবলে ক্রিকেটে অলওয়েজ কিন্তু ওরা অনেক অ্যাডভান্স থাকে, সেই দিক দিয়ে অন্যান্য যে ইভেন্টগুলো রয়েছে তারা কিন্তু অতটা কিন্তু পায় না, পিছিয়ে আছে। এটার কারণটা কি, এবং এটাকে পিছিয়ে থেকে সামনে এগিয়ে কিভাবে নেওয়া যায়? এখন যারা অর্গানাইজার মানে স্পোর্টস যারা সরকারি নীতি নির্ধারক যারা, তারা চিন্তা করে যে ফুটবল একটা সারা বিশ্বে অত্যন্ত একটা জনপ্রিয় খেলা, ক্রিকেট তো আছেই, ক্রিকেট তো একটা কস্টলি অনেক টাকা পয়সার খেলা। তো ওনারা চিন্তা করে যে এইটার জন্য আমাদের দেশে একটা পরিচিতি বাড়ে। যেমন ফুটবল টিম যদি কোথাও চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ, মানে ওইটা একটা প্রচারণা দেশের জন্য একটা বড় ধরনের আর্ন হয়, এবং ক্রিকেটও তাই। কিন্তু একটা ফুটবল টিমের মধ্যে 11 জন প্লেয়ার থাকে, আরও থাকে কিন্তু 11 জন বা 10 জন প্লেয়ার এক্সট্রা থাকে, কোচ বা ইত্যাদি মিলিয়ে অনেকে থাকে। কিন্তু আমাদের যে ইভেন্টগুলো, মাসাতের যে ইভেন্টগুলো, একটা প্লেয়ার একজনই, সে একটা ওয়েটের জন্য একটা পদকের জন্য সে লড়বে, সে একজনই একটা স্বর্ণপদক সে আর্ন করতে পারে। আর ওনারা 22 জন মিলে একটা স্বর্ণপদক অর্জন করে। তো সেই দিক দিয়ে যদি সবাই এটা চিন্তা করে তো আমাদের জন্য এটা অনেক বেটার হবে। এটা চিন্তা ভাবনা করা উচিত। কিন্তু আর শুধু আমাদের দেশে এই জিনিসটা আপনি যেটা বলেছেন, আমাদের দেশেই শুধু এই বৈষম্যটা দেখা যায়, কিন্তু পৃথিবীর অন্য অন্য কোনো দেশে কিন্তু সেটা দেখা যায় না। আমি দেখেছি নেপালের মধ্যে প্রত্যেকটা যে ইভেন্ট বা ডিসিপ্লিন রয়েছে প্রত্যেকের জন্য তারা আলাদা আলাদা সমানভাবে তারা সবাইকে সহযোগিতা করে যায়। শুধু আমাদের দেশে এটা দেখা যাচ্ছে। আমার মনে হয় এখন যে সরকার এসেছেন বা আমাদের ক্রীড়ামন্ত্রী এসেছেন, উনি বোধহয় এই ব্যাপারে একটা উদ্যোগ নেবেন, এটা আমরা আশা করছি আর কি। নারীদের অংশগ্রহণ আপনি কেমন দেখছেন? নারীদের অংশগ্রহণ ছাড়া তো এটা পসিবল হবে না, কারণ আমরা যখন নিজেরা প্র্যাকটিস করতাম আমরা কিন্তু নারী খুঁজে পেতাম না। কোনো নারী, কোনো মেয়ে ট্রেনার বলেন আর স্টুডেন্ট বলেন আমরা কিন্তু তখনও পেতাম না, নাই, আমাদের আমলে ছিলই না। পরবর্তীতে আমরা যখন ট্রেনার হলাম, আমরা যখন প্রশিক্ষক হলাম, আস্তে আস্তে বছরে একজন দেখা যায় বা 2 জন দেখা যায়, 1 মাস ট্রেনিংয়ের পর দেখা যায় খুঁজে পাওয়া যায় না। এখন হাজার হাজার মেয়ে একই ইভেন্টে একই জায়গায়, শত শত মেয়ে, আমাদের মেয়েরা এখন অনেক আগ্রহের সহিত মার্শাল আর্ট গ্রহণ করছে। এবং সাথে আমি এও ধন্যবাদ জানাচ্ছি তাদের যে গার্ডিয়ানরা রয়েছে, তারা এসে কিন্তু বসে থাকে 1 ঘন্টা 1.5 ঘন্টা যতক্ষণ সময় লাগে। এই শুক্র শনিবারে বিশেষ করে ওইটা আমাদের প্র্যাকটিসটা বেশি হয় আর কি। তো নারীদের এই ইনভলভমেন্টটা, এটা সবচেয়ে বড় তাদের উপকারটা হবে। তাদের যে একটা মানসিক দুর্বলতা, এটা তো থাকেই না, এটা থাকবেও না, এটা কখনো না, এটা পরীক্ষিত।
এটা মুখের কোনো বিষয় না, এটা যারা এটার মধ্যে ইনভলভ হয়েছে তারা এটা জানে। যতক্ষণ পর্যন্ত সে ইনভলভ হবে না অতক্ষণ পর্যন্ত সে এটা কিন্তু বুঝতে পারবে না বা বলতে পারবে না। তো আমাদের মেয়েদের ভবিষ্যৎ অনেক ভালো, এবং বাংলাদেশের অনেক মেয়েরা বাইরে গিয়ে অনেক বড় বড় পদক নিয়ে আসতেছে। এই যে কিছুদিন আগে নেপালের সাব গেমসে আমাদের মেয়েরা পাকিস্তানকে হারিয়ে গোল্ড মেডেল নিয়ে এসেছে, ওটাও আমার স্টুডেন্ট ছিল, এক্স স্টুডেন্ট। যাই হোক, আমাদের বাংলাদেশের নারীদের সম্ভাবনা আছে যদি তারা সেই সুযোগ সুবিধা পায়। পুরুষদের মতো তো নারীরা এত সহজে সব জায়গার মধ্যে ইনভলভ হতে পারে না, তাদেরকে একটা সুযোগ করে দিতে হবে। সেই সুযোগটা সরকারের তরফ থেকে আসতে হবে, পরবর্তীতে ফেডারেশন সেটা এক্সিকিউট করবে। রাইট। কিন্তু এখনও যদি আমরা দেখি যে স্কুল কলেজে যেটা হয় যে একটা মাঠ, খেলার মাঠ যেন থাকে, বা একটা সোসাইটির মধ্যে একটু খেলার মাঠ থাকে, খুব কম সোসাইটিতে আমরা দেখি খেলার মাঠ আছে, বা স্কুল কলেজে ইউনিভার্সিটিতে তো একদমই খেলার মাঠ নেই বললেই চলে, খুব রেয়ার। তো এই যে খেলার মাঠ তৈরি করা, ছোটবেলা থেকে একটা গ্রুমিংয়ের মধ্যে যদি বাচ্চাকে বড় করা যায়, সেক্ষেত্রে বাচ্চারাও কিন্তু অনেক ক্যাপ্টেন্সি ব্যাপারটা জানে, তারা ডিসিপ্লিন ব্যাপারটা বুঝতে শেখে এবং খেলার গুরুত্বটাও কিন্তু বুঝতে শেখে। তো একজন স্কুলের দায়িত্ব বা একটা অভিভাবকের দায়িত্ব, শিক্ষকের দায়িত্ব কতটুকু তাকে আরো বেশি উদ্বুদ্ধ করার ক্ষেত্রে? এটা আপনি অত্যন্ত একটা ভালো প্রশ্ন করেছেন, ভালো একটা প্রস্তাব করেছেন। এটা আমি মনে করি খেলার মাঠ যেটা নেই, যেটা বললেন, সবাই এখন বাণিজ্যিক চিন্তা ভাবনা সবার। কেউ যদি, আমি অনেকেই দেখেছি আগে যে যাদের প্রচুর জায়গা সম্পত্তি রয়েছে তারা গ্রামে গঞ্জে মানে খেলার মাঠের জন্য মাঠ রয়েছে, অনেক কিছু আছে, মানে বড় জায়গা তারা সবার জন্য উন্মুক্ত রেখেছিল। কিন্তু এখন সেগুলো আস্তে আস্তে সংকুচিত হয়ে যাচ্ছে। আর ঢাকা শহরে তো এখন খেলার মাঠ তো আর নাই, ছোট ছোট কিছু পার্ক আছে। তো পার্কে তো আর এইগুলা বিনোদন তো বা স্পোর্টস ক্রিয়েশনের জন্য তো এটা ভালো জায়গা না খেলার মাঠ। এইবার আমি দেখলাম যে আমাদের মন্ত্রী মহোদয় যেটা বলছেন, মানে এখন যে নতুন আমিনুল হক ক্রীড়ামন্ত্রী মহোদয়, উনি বলছেন যে বাংলাদেশের মানে ঢাকা সিটিতে হোক, বাংলাদেশের যতগুলো ক্রীড়া মাঠ আছে, মানে যতগুলো খেলার মাঠ আছে, সবাই সবার জন্য উন্মুক্ত থাকবে। আপনার স্কুলের জন্য আপনার একটা মাঠ আছে, আমি অন্য স্কুলের ছেলে, আমি ওখানে গিয়ে খেলতে পারবো না, এটা কিন্তু হবে না। সবাই এসে সবাই খেলতে পারবে, এটা একটা ভালো উদ্যোগ। তা আশা করি এরকম যদি যে সমস্ত স্কুলের মধ্যে মাঠ রয়েছে, তো ওই সমস্ত স্কুল যদি এই খেলার মাঠগুলো উন্মুক্ত করে দেয়, তাহলে আমার মনে হয় আমরা সেই আগের অবস্থানে ফিরে যেতে পারবো। এবং এই ক্ষেত্রে কিন্তু স্কুল বা কলেজের যে কমিউনিকেশনটা, এটাও কিন্তু রাখা দরকার। কারণ যদি কখনো কোনো অকারেন্স যেন না হয়, যেন স্কুল কর্তৃপক্ষই তাদেরকে বলে দিবে যে আমার এতজন স্টুডেন্ট আপনাদের ওখানে খেলতে যাবে, যাতে করে তারাও কোনো পরবর্তীতে কোনো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, যেটা আমরা চিন্তা করি যে আমাদের বাসার চেয়ে সন্তান অন্য বাসায় গেলে যেটা হয় আর কি। না, সেটা তো অবশ্যই। আমি যদি আমার স্কুল থেকে যদি আমি কোনো টিম পাঠাই, একটা গার্ডিয়ান তো আমাকে সাথে দিতে হবে, একটা গাইড কোচ হোক বা একটা গাইড আমার সাথে দিতে হবে। না, আমি যদি ওইটা না করি তাহলে বাচ্চারা তো এলোমেলো হয়ে যাবে, তাদের তো গাইডলেস হয়ে যাবে। তাহলে সেটা আমাদের জন্য তো একটা ভালো, খেলার চেয়ে অন্যরকম ব্যাপারটা হয়ে যাবে বেশি। তো সেদিক দিয়ে আপনার প্রস্তাবটা ভালো, যে সমস্ত কিছুই একটা পরিপূর্ণ একটা সিস্টেমের মধ্যে চলতে হবে, ডিসিপ্লিনের চলতে হবে। এখন আমরা আশা করতেছি আমরা আগের চেয়ে এখন অনেক ডিসিপ্লিনের মধ্যে চলে এসেছি। এখন আমরা শুধু পথ চলাটা যদি আমরা স্বচ্ছ হয়, তাহলে আমাদের আর কোনো দিক দিয়ে কোনো বাধা থাকবে না। আচ্ছা, আমার একটি শেষ প্রশ্ন, সেটা হচ্ছে আপনি যখন ছোটবেলায় ছিলেন তখন আপনার পছন্দের খেলা কোনটি ছিল? আমার ব্যক্তিগত পছন্দের খেলা ছিল ব্যাডমিন্টন, ফুটবল। এখন কি খেলা হয়? এখন খুব একটা খেলা হয় না, সময় পাই না। এই আর কিন্তু আমি এই মার্শাল আর্ট, কারাতে, এগুলো দেখতে আমার অনেক ভালো লাগে। আচ্ছা, কিন্তু আমার খেলতে ভালো লাগে ব্যাডমিন্টন, ফুটবল আর হইলো ভলিবল। বাহ, বেশ ভালো। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো লেগেছে কথা বলে, অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন। আপনাকেও অনেক ধন্যবাদ। এটিএন বাংলা আমাকে সুযোগ করে দিয়েছে, এই জন্য আমি এটিএন বাংলাকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের যে অনুষ্ঠানের পিছনে যারা কাজ করছেন সবাইকে আমার আন্তরিকভাবে ধন্যবাদ। দর্শক, আশা করছি আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।